আমি প্রথম দিন থেকেই দ্বিমত পোষণ করেছিলাম যে এনসিপি গঠন করাটা আসলে সঠিক হচ্ছে না। আমি দ্বিমত পোষণ করেছিলাম যে এনসিপির সঙ্গে যারা সম্পৃক্ত তারা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে যে সকল জুলাই যোদ্ধারা যোগদান করেছিলেন প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে, এটাও আমি সমর্থন করিনি। কিন্তু সমর্থন না করলেও আমি কখনোই এই জুলাই যোদ্ধাদের ব্যাপারে আজ পর্যন্ত একটি নেতিবাচক শব্দ উচ্চারণ করিনি। তারা ভালো করুন, সফল হন এবং সুস্থ থাকুন, সবল থাকুন, নিয়ত এই প্রার্থনা করেছি এবং এখনো করে যাচ্ছি। আমি দীর্ঘদিন ধরে এই একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি, প্রচার করার চেষ্টা করছি, প্রসার করার চেষ্টা করছি এবং কেবলমাত্র একজন রাজনৈতিক বিশ্লেষক হওয়ার জন্য, টিকে থাকার জন্য আমি আমার ব্যবসা-বাণিজ্য, আমার রাজনীতি, রাজনীতির পদ-পদবি, পোর্টফোলিও এমনকি অনেকগুলো সম্ভাবনা, বড়, বড় সম্ভাবনা, সেগুলো আমি পেছনে ফেলে দিয়েছি। I had huge opportunity. Still I have the opportunity. বড় একটা পদ পাওয়া, মন্ত্রী হওয়া, এমপি হওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগগুলো আমাকে দিয়েছিল। কিন্তু এই যে কথা বলার যে অভ্যাস, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এই অভ্যাসটা একেবারে শৈশব থেকে যেভাবে রপ্ত করেছি আমার কাছে মনে হয়েছে যে এটা আমার কাছে একটা শ্রেষ্ঠ প্রাপ্তি। আমি কারো করুণায় এমপি হলাম, মন্ত্রী হলাম। তারপর আবার ক্ষমতা চলে গেলে পালিয়ে বেড়ালাম। লোকজন ধরলো, জুতোপিটা করলো। আর লোকজনের সেই জুতোপিটার ভয়ে আমরা কখনো লন্ডনে, কখনো দিল্লিতে, কখনো সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়াতে গিয়ে অমানুষের মতো জীবনযাপন। এটা আসলে আমার ভালো লাগেনি, কখনো ভালো লাগেনি। কাজেই ক্ষমতার খুব কাছাকাছি ছিলাম, হয়তো এখনো আছি। কাজেই এই ক্ষমতা আমাকে আকৃষ্ট করেনি। আকৃষ্ট না করার কারণে এই তরুণদেরকে আমি যতটা সম্ভব প্রকাশ্যে, অপ্রকাশ্যে বলার চেষ্টা করেছি যে স্টিল ইউ হ্যাভ টু ওয়েট লং টাইম। জীবনে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত না হয়ে রাজনীতিতে আসলে কখনো সম্মান পাওয়া যায় না। অর্থনৈতিক আপনি অন্যের কাছে টাকা নেবেন, চাঁদাবাজি করবেন, দেওয়া নিবেন, দাক্ষিণ্য নিবেন, তারপরে মন্ত্রী হবেন, এমপি হবেন, লোকজন আপনাকে সেলুট দিবে, কক্ষনো হয় না। আপনাকে সবাই চাঁদাবাজি ডাকবে, চাকর ডাকবে এবং ওই যে হিন্দি সিনেমাতে যেভাবে দেখেন যে খুব বড় মন্ত্রী এসেই সেই আন্ডারওয়ার্ল্ডের ডনের পায়ের উপর পড়ে যায়, হুজুর আপনার দয়ায় তো আমি মন্ত্রী হয়েছি। এরকম অবস্থা আমি দেখেছি। কাজেই আমি যারা রাজনীতি করেন, আমার যারা আপনজন, আমি সবাইকে বলি যে নিজেদের উপার্জনের হালাল অর্থ থাকতে হবে। এছাড়া রাজনীতিতে আপনি কখনো সম্মান পাবেন না। অথবা খুব বেশি আপনার টাকা পয়সা দরকার নেই। আপনি জাস্ট মতিয়া চৌধুরীর মতো বা সুরঞ্জিত সেনগুপ্তর মতো, তোফায়েল আহমেদের মতো এরকম জীবনযাপন করতে পারেন। মানুষ আপনাকে ধার দেনা করে কিছু দিল, আপনি সেটা নিলেন। ওরকম আহামরি কিছু না, কিন্তু আপনি একটা জীবন পার করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের এই তরুণ বন্ধুরা যারা এই রাজনীতি শুরু করেছিল তাদের না অর্থ, না পরিবার, না রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, কোনো কিছু ছিল না। কেবলমাত্র এই বিপ্লবের একটা জোয়ার তাদের হাতে ছিল। তো সেই জোয়ারটিকে তারা যতটা ব্যবহার করতে পেরেছে তার চেয়ে লোকজন, মানে বিভিন্ন পক্ষ তাদেরকে ব্যবহার করেছে। কেউ হয়তো কোনো ধড়িবাজ ব্যবসায়ী তাদের অফিসে ডেকেছেন, কোনো মিডিয়া হাউস তাদেরকে ডেকেছেন, কোনো রাজনীতিবিদ তাদেরকে ডেকেছেন অথবা রাজনীতিবিদ তাদের কাছে গিয়েছেন। স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ব্যবহার করেছেন, করে এই সম্ভাবনাময় পুরো প্রজন্মটিকে এতটা বিতর্কিত, এতটা অপ্রিয়, এতটা অজনপ্রিয় করে ফেলেছেন। এই জেনারেশনটা, অর্থাৎ এই যে এনসিপি এবং তাদের যারা সহযোগী, তারা ঘুরে দাঁড়াবেন। রাজনীতিতে আবার নতুন করে কোনো কিছু পাবেন। এটি আমার কাছে মনে হচ্ছে সুইয়ের পেছন দিয়ে উট ঢুকে যাওয়াটা যতটা না কঠিন, তার চেয়ে বেশি কঠিন। এই বাংলাদেশের তরুণদের বহু বিপ্লব হয়েছে। ইভেন স্বাধীনতার পরে জাসদের যে গঠন এবং যে পরিমাণ মেধাবী, সশস্ত্র লোক, অস্ত্রধারী লোক, অর্থ এবং বিত্তওয়ালা লোক এবং সরাসরি ভারত এবং আমেরিকার
মদদপুষ্ট শক্তি। সেই শক্তি বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারেনি। দিস ইজ দ্য রিয়ালিটি। জাসদের মতো এত ব্রিলিয়ান্ট, এত ম্যাচিউরড, তাদের সবার, আপনি চিন্তা করেন একজন হাসানুল্লাহ কিনু, তার বাবা হি যে বুয়েট ইঞ্জিনিয়ার, তার বাবা পাকিস্তান জমানাতে একটি জুট মিলের জেনারেল ম্যানেজার ছিল, এবং তখন একটা জুট মিলের জেনারেল ম্যানেজার সরকারের সচিব পদমর্যাদার ওইরকম একটা ভাবসাব তাদের ছিল। চা বাগানের ম্যানেজার, জেনারেল ম্যানেজার, কল্পনাই করা যায় না পাকিস্তান জমানাতে। তো তিনি ওরকম একটা পরিবার থেকে এসেছিলেন। আচ্ছা, শাহজাহান সিরাজের পরিবারটার কথা চিন্তা করেন, আসম আব্দুর রবের কথা চিন্তা করেন, কোনো পরিবার দরকার নেই। এখন আসম আব্দুর রব ইন 1973, আপনি তার সাক্ষাৎকারগুলো দেখেন, আর হাসনাত আবদুল্লাহ দেখুক যে আসম আব্দুর রব কী ছিল আর সে কী অবস্থায় আছে। নুরুল হক নুরু দেখুক যে শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন কিংবা সিরাজুল আলম খান, তারা এই নুরুল হক নুরুর বয়সে বা রাশেদের বয়সে তারা কি কথা বলেছেন, তাদের মেকআপ কি, গেট আপ কি, কোন অবস্থাতে তারা ছিলেন, এবং নুরু, রাশেদ, সার্জিস এরা কোন অবস্থায় আছে। তো সেই আসম আব্দুর রবরা কেন পরাজিত হলেন, কেন সফল হতে পারলেন না, তাদের শেষ পরিণতি কি হয়েছে? কাজে এখন যারা আছেন তারা যদি তাদের চাইতে সুপার কোয়ালিটি না হন, তাহলে এর থেকে বেরোতে পারবেন না। এবং আমরা এই যে সমাজে যারা একটু বয়স হয়ে গেছে, ধরিবাজ টাইপের মানুষ, আমরা এই তরুণ প্রজন্মকে যে যার মতো করে ব্যবহার করে এদেরকে একেবারে শেষ করে দিয়েছি। ফলে কি হলো, ইউনূস জমানাতে তাদের কারো নাম হয়ে গেল হাঁস বালক, সে শুধু হাঁস খায়। কারো নাম হয়ে গেল আরও অনেক আজে বাজে নাম এদের হয়ে গেছে। এবং যখনই মানে কাউকে কালা মুগুর, কালা পাঠা, এই জিনিসগুলো, শব্দগুলো ব্যবহার করা হয়, মানে এই ধরনের মানুষ, মানে মুরগি মিলন, টোকাই সাগর, বাস্টার্ড সেলিম, এই যখন একটা মানুষের একটা মন্দ নাম হয়ে যায়। বিখ্যাত একটা বক্তব্য আছে যে তুমি যদি কোনো কুকুরকে মারতে চাও, মারার আগে তাকে একটা ব্যাড নেম দাও, খারাপ নাম দাও। তো ওদের আমাদের এই সমাজে যখন কোনো একটা মানুষকে ব্যঙ্গ করে ইন জেনারেল মানুষ কথা বলে, ওই মানুষটির মরা ছাড়া আর কোনো উপায় থাকে না। এই ঢাকা শহরে একসময় চাকু মহিউদ্দিন ছিল, একসময় বাস্টার্ড সেলিম ছিল, একসময় পাঁচপাত্র ছিল, একসময় টোকাই সাগর, মুরগি মিলন, এরা ছিল। এদের দাপটে ঢাকা শহর কাঁপত। সবারই একটা করে খারাপ নাম দেওয়া হয়েছিল এবং সেই লোকগুলো সেই নামের কারণে মরে গিয়েছে। এখন এনসিপির যারা লোকজন আছেন তাদের মধ্যে ইতিমধ্যে যারা খারাপ নামের শিকার হয়েছেন, পূবের সাথে পশ্চিমে উঠতে পারে, কেয়ামত হয়ে যেতে পারে, তারা এই খারাপ নাম থেকে এই বাংলার জমিনে বেরোতে পারবেন না। ইতিহাস এটাই বলে। তো যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে তারা কি করলেন, প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ব্যবহার করলেন। এখন তারা সবাই স্বীকার করছেন যে ইউনূস সাহেব তাদেরকে ব্যবহার করেছে। ওই জামানাতে বিভিন্ন টেলিভিশন মালিক, পত্রিকার মালিক, তারপরে বিভিন্ন কর্পোরেট হাউসগুলো সেই আগস্ট মাসের মানে 5 তারিখ, আগস্ট মাসের 5 তারিখ থেকে 15-20 তারিখ পর্যন্ত এই 15 দিনে তাদেরকে ব্যবহার করে তাদেরও 12টা বাজিয়ে দিয়েছে, রাজনীতি 12টা বাজিয়ে দিয়েছে, এই ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। পরবর্তীতে যখন এদেরকে আবার রাজনৈতিক দল গঠন করার জন্য ইনফ্লুয়েন্স করা হলো, এর একটা রাজনৈতিক দল করলো, সবাই বলল যে এটা একটা কিংস পার্টি। কিংস পার্টি ডক্টর মোহাম্মদ ইউনূসের তাবেদার হিসেবে তাকে ক্ষমতায় নেওয়ার জন্য এরা হাতিয়ার হিসেবে কাজ করছে। ফলে কখনো হাতিয়ার সফলতা লাভ করতে পারে না। কোদালি, খুন্তাই, পিস্তলই। আপনি হাতিয়ারকে, যেটা দিয়ে আমি যে কোনো কাজ করতে, হাতিয়ার বলতে হাতের লাঠি, কোদাল, খুন্তি, কুড়াল, এনিথিং। আপনি দেখেন এই হাতিয়ারের ভবিষ্যৎকে যতক্ষণ না পর্যন্ত হাতিয়ারের উপরে হাত থাকে ততক্ষণ পর্যন্ত হাতিয়ারের মূল্য, আদারওয়াইজ ফেলে দিলে হাতিয়ার একটা জড় পদার্থে পরিণত হয়ে যায়। কাজেই রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, প্রেম ভালোবাসা যে কোনো জায়গাতেই বলেন না কেন, আপনি যদি কারো হাতিয়ার হয়ে যান মুহূর্তের মধ্যে সেটা সর্বনাশ ঘটাই ফেলবে আপনার জীবনের। কাজেই এই যে কিংস পার্টি গঠন করা, কিংস পার্টি হওয়া, এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল। সেকেন্ড থিং হলো, কতদিন পরে আবার বদনাম হয়ে গেল, তারা জামাতের বি টিম, সি টিম। তারা জামাতের বি টিম না, সি টিম না, এই জন্য তারা যথেষ্ট চেষ্টা করলো, জামাত বিরোধী নানা রকম কথাবার্তা বলা শুরু করলো। গোলাম পরওয়ার সাহেব একদিন ধমক দিলেন যে বাপ হয়ে
মানে ছেলে হয়েছে, ছেলে হয়ে বাপের সাথে পাঙ্গা নিও না। এবং গোলাম পরোয়ার সাহেবের সেই ধমক মানে এনসিপি হজম করতে পারেনি। এটার বিদ্রোহ করতে পারেনি। তারা যদি হুঙ্কার দিয়ে বলতো যে, "হাউ ডেয়ার ইউ আর?" আপনি প্রমাণ করেন কি করে এনসিপির বাপ, নাহিদ ইসলামের বাপ আপনি হয়ে গেলেন। হাসনাত আব্দুল্লাহ, সার্জিসের বাপ আপনি কি করে হলেন? জামাত কি করে বাপ হলো? এভাবে যদি বলতে পারতো তাহলে তাদেরকে কেউ গুপ্ত বলতো না, কেউ শিশু দল বলতো না, কেউ তাদেরকে জামাতের বি টিম, সি টিম বলতো না। ফলে কি হলো ওই সময়টিতে জামাত বিরোধী তাদের যে বিভিন্ন বক্তব্য, আবার জামাতের হুমকি ধামকি, এটাকে সবাই মনে করেছে একটা নাটক। এবং এই নাটকটি চূড়ান্ত রূপ আমরা দেখলাম যে নির্বাচনের আগে বিভিন্ন রকম সমীকরণ হলো। চরমোনাইয়ের সাথে সমীকরণ হলো, বিএনপির সাথে সমীকরণ হলো, নুরুল হক নুর গণ অধিকারকে নিয়ে আলাদা একটা সমীকরণ হলো, জাসদকে নিয়ে অর্থাৎ আসম আব্দুর রবকে নিয়ে, মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে একটা সমীকরণ। এরকম নির্বাচনের ২-৩ মাস আগে মানে ফাটাফাটি সমীকরণ। কিন্তু ব্যাপার হলো সেই হাঁসবালক থেকে শুরু করে আম কারো নাম হয়েছিল বিভিন্ন রকম সান্ডা, মান্ডা যে নামগুলো হয়েছিল এদেরকে কেউ নিতে চাইল না। নো সান্ডা, নো হাঁস ইত্যাদি। এই অবস্থাতে কি করলো, যেটা প্রমাণিত হয়ে গেল যে আল্টিমেটলি তাদেরকে জামাতের সঙ্গে যেতে হলো এবং তারা যে জামাতের বি টিম, সি টিম এটি নিয়ে যে বদনাম ছিল এটা আর নতুন করে কাউকে বলতে হলো না। এখন জামাতের সহযোগী হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্লেসিং নিয়ে তারা একটা নির্বাচন করলো। নির্বাচন করার পর বেশ কয়েকটি ৭-৮টা এমপি পদপদবি নিয়ে তারা এখন পার্লামেন্টে আছে এবং পার্লামেন্টে বিরোধী দলীয় চিফ হুইপের যে পদটি এটি নাহিদ ইসলাম মানে এনসিপির যে প্রধান নাহিদ ইসলামের দখলে আছে। এখন নাহিদ ইসলামকে মানে যদি আপনি পার্লামেন্টের পদপদবি ধরেন চিফ হুইপ, আপনাকে তো তাকে সম্মান করতে হবে। আপনি যদি তাকে ভালোবাসেন, তার কল্যাণ কামনা করেন, তাকে যদি আপনি কিছু শেখাতে চান, তাহলে একদম একান্ত ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলা যেতে পারে, তাকে শিখানো যেতে পারে। কিন্তু যেভাবে ইদানিংকালে জনাব নাহিদ ইসলাম এবং এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে যেভাবে পাবলিকলি অপমান করা হচ্ছে এবং জামাতের লোকজন, এটা কোনো অবস্থাতেই জামাতের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে না এবং এনসিপির যতটুকু অস্তিত্ব আছে, সেই অস্তিত্বটুকু নষ্ট হয়ে যাবে। সাম্প্রতিক সময়ে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে যে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে বক্তব্য দিচ্ছিলেন নাহিদ ইসলাম। তার পাশে জামাতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পারওয়ার তিনি দাঁড়ানো ছিলেন। তো এমন সময় একেবারে জোরে কর্কশ ভাষায় রাজ্যের সব বিরক্তি নিয়ে মেজাজ গরম করে সে যেভাবে নাহিদ ইসলামকে ধমক দিলেন, সবক দিলেন, সোহবত শেখানোর চেষ্টা করলেন যে পেছনে সিনিয়র যারা আছে তাদেরকে একটু সালাম কালাম দাও, এগুলো শিখো, সালাম কালাম শিখো। আপনি চিন্তা করেন যে বাড়ির কাজের লোককেও মানুষ এই ধরনের কথাবার্তা বলে না, কৃতদাসকেও এই ধরনের কথাবার্তা বলে না। এখন নাহিদ ইসলাম এটা হজম করেছেন। নাহিদ ইসলামের জায়গায় যদি অন্য কোনো ব্যক্তিত্ববান তরুণ হতেন, তখন তিনি ওই প্রকাশ্যেই সে যেভাবে বলছে তাকে কিন্তু অপোজ করতেন যে আপনি চুপ থাকুন, কথা আমি বলছি। আর আপনি এই ধরনের কথাবার্তা প্রকাশ্যে বলেন কেন? আমি এখানে মাইক আমার সামনে, কাকে আমার সালাম দিতে হবে, কাকে কালাম দিতে হবে, এই জিনিসটা আমি বুঝি। হু আর ইউ টু টক দিস থিং? স্টপ! আর কক্ষনো এই কথাগুলো বলবেন না। এটা যদি সে বলতে পারত, তাহলে নাহিদের নাহিদ যে বি টিম না, নাহিদ যে জামাতের শিশু দলের প্রধান নয়, জামাত যে বি টিম না, নাহিদ যে জামাতের বাই প্রোডাক্ট না, সেটা প্রমাণিত হয়ে যেত। কিন্তু এটা তিনি পারেননি। অথবা এই ধরনের একটি বক্তব্য মিয়া গোলাম পরোয়ারের ব্যক্তিত্বের কাছে, তার জনপ্রিয়তার কাছে, তার রাজনৈতিক প্রজ্ঞার কাছে, মানে এই যে তরুণ যারা আছে তারা যে একটা ধমক দেবেন, এই যোগ্যতাটা হয়তো নাহিদ ইসলামের ছিল না বা এখনো হয়নি। আর এই যোগ্যতা যদি না থাকে রাজনীতিতে কখনোই টিকা যায় না। আমরা খুব অল্প বয়সে জাস্ট একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। একেবারে নতুন এমপি হয়ে আসছে। নতুন এমপি হয়ে আসছে তো ২০০৯ সনে লিফটের সামনে হঠাৎ করে তোফায়েল ভাইকে সালাম দিলাম। তো রাজনীতির মধ্যে যেটা হয় যে একজন আরেকজনকে ছোট করা, তারপর সিনিয়র যারা নেতৃবৃন্দ আছে তারা জুনিয়রদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে না দেওয়া পর্যন্ত
কোনো অবস্থাতেই তৃপ্তি আসে না। তো আমি তোফায়েল ভাইকে সালাম দিলাম। তোফায়েল ভাই বলল যে, "এই ছেলে, তুমি কি করো? এলাকাতে শুধু মারামারি হয়। ডেইলি সমস্ত যা ইচ্ছা তাই করতেছ। হোয়াট ইউ আর ডুইং নাও?" তা আমি আশেপাশে তাকিয়ে দেখি লিফটের সামনে প্রায় ৩০-৩৫ জন সংসদ সদস্য দাঁড়ানো সিরিয়ালে। তোফায়েল ভাই দাঁড়ানো, আমিও দাঁড়ানো। আমার তো ১ মিনিট তো দূরের কথা, ১ সেকেন্ডও লাগলো না। আমি তোফায়েল ভাইরে বললাম যে, "তোফায়েল ভাই, এতগুলো মানুষের সামনে আমি আপনাকে সালাম দিয়ে সম্মানিত করলাম। আর আপনি এতগুলো মানুষের সামনে আমাকে বাজে শব্দ ব্যবহার করে বেইজ্জতি করলেন। আপনাকে এই অধিকার কে দিয়েছে? আপনি একজন সংসদ সদস্য, আমিও একজন সংসদ সদস্য। আপনি তো এই কথা বলতে পারেন না। আমার এলাকায় কি হবে না হবে এটা তো আমার ব্যাপার, এটা তো আপনার ব্যাপার নয়।" তোফায়েল ভাই জ্ঞানী মানুষ ছিলেন, তিনি বুঝলেন যে কি মিস্টেক তিনি করে ফেলছেন। তিনি সঙ্গে, সঙ্গে আমাকে জড়াই ধরলেন সেখানে এবং তার রুমে নিয়ে গেলেন। রুমে নিয়ে তার পুরো ডিকশনারি এলোমেলো হয়ে গেল। "রনি দেখো এইটা ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন কথা।" এরপর থেকে একেবারে মৃত্যু পর্যন্ত তার সঙ্গে কিন্তু আমার অসাধারণ বন্ধুত্বের সম্পর্ক ছিল। বাবা বলে কথা বলতেন। সময় পেলে ফোন করতেন। আমিও তার কথা ওইভাবে বলতাম। কিন্তু আমার সম্মানের জায়গাটাতে কিন্তু আমি সেভাবে ছাড় দেইনি। একইভাবে একদিন লতিফ সিদ্দিকী সাহেবের সাথে লেগে গেল পার্লামেন্টে। হাতাহাতির মতো অবস্থা। কোথায় লতিফ সিদ্দিকী অত লম্বা মানুষ। কিন্তু তার সাথে আমার বন্ধুত্ব, শ্রদ্ধার যে জায়গাটা কখনো নষ্ট হয়নি। আমি আমার মর্যাদাটা রক্ষা করেছি। এইভাবে আওয়ামী লীগ, বিএনপি যত সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, মানে যারা একটু বেয়াদব, বেয়াদবের সাথে কখনো আদব দেখাতে হয় না। এখন নাহিদ ইসলাম বা নাহিদ ইসলামের মতো যারা লোকজন আছে, তারা খালি যদি দুর্বলের সাথে মাতব্বরি দেখেন, হাসনাতের মাতব্বরি যদি খালি দুর্বল, অসহায় আওয়ামী লীগের লোকজন যারা পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে হয়। ক্ষমতা দেখাতে হয় সবসময় শক্তিশালী মানুষের সাথে। তাদের সামনে আঙ্গুল উঁচু করতে হয়, তাদের সামনে কণ্ঠ উঁচু করতে হয় এবং তখন বোঝা যায় যে ইউ হ্যাভ দ্য পাওয়ার। এখন হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ভাইস চ্যান্সেলর, অসহায়, দুর্বল, তার সাথে জোরে কথা বলছেন। শেখ হাসিনা একটা গালি দিচ্ছেন বা আওয়ামী লীগের কোনো একটা লোককে দেখিয়ে দেব। এটা ক্যারেজ নয়, সাহস নয়। সাহস হলো ক্ষমতাকে প্রশ্ন করা এবং অভ্যন্তরীণভাবে রেসপেক্ট অর্জন করা নিজেদের লোকদের কাছ থেকে, সহকর্মীদের কাছ থেকে, সহযোদ্ধাদের কাছ থেকে। এনসিপির যারা লোকজন আছে এই মুহূর্তে তারা সেই কাজগুলো করছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কাজেই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি?